মামা টিএসসি যাবেন? যাবো, 20 টাকা ভাড়া। রিক্সাওয়ালা উদাস ভঙ্গিতে তাকিয়ে বলল, 10 টাকা নাই এখান থেকে? রিক্সাওয়ালার মুখে এবার বিরক্তির ছাপ ফুটে উঠল। রূপন্তী পাশ থেকে ওকে কোনোই দিয়ে ঘুতা মেরে বলল, বাদ দে তো বিনিতা, ওর তাড়াতাড়ি। বিনিতা বিরস মুখে ব্যাগের ফিতে টেনে রিক্সায় উঠে বসল। সবাই এত বেশি ভাড়া চায়, শহরটাই দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। রূপন্তী হেসে বলল, তোর এই দর কষাকষি স্বভাবটা আর গেল না। বিনিতা চোখ ছোট করে তাকালো। স্বভাব যাবে কিভাবে? যেখানে যা খুশি দাম হাঁকে, একটু দরদাম না করলে কিভাবে চলে? ওর গলায় অভিমান, যেন এই পুরো শহর শুধু তাকে ঠকাতেই চায়। কথা বলতে বলতে ওদের রিক্সা বাংলা একাডেমির সামনে রাস্তা পার হয়ে টিএসসির দিকে চলেছে। ওরা দুজনেই আজ শাড়ি পরেছে। বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান ছিল আজ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। ঢাকার স্কুলগুলোতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সেরা পাঠকদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। বিনিতা রূপন্তী দুজনেই দুটো স্কুলের প্রতি সপ্তাহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই নেওয়া দেওয়া কাজ করে। বিনিতা আজ পরেছে হালকা বেগুনি রঙের জামদানি, রূপন্তী পরেছে আসমানি রঙের। একই রকমের ডিজাইনের সাদা ব্লাউজ দুজনার, হাতে সাদা কাচের চুড়ি। বিনিতার কপালে ছোট্ট টিপ, প্রায় কোমর ছুঁয়ে যাওয়া চুলগুলো বেনি করে রেখেছে, আর রূপন্তী চুলগুলো খোপায় বাঁধা। টিএসসিতে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে ওরা টং দোকানের দিকে এগিয়ে গেল। দুটো মালাই চা অর্ডার করে কাঠের বেঞ্চিতে বসলো দুজন। আজকের প্রোগ্রামটা শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেছে। এবছরের মতো তো বিশ্ব সাহিত্যর কাজ শেষ, পরের বছরে আবার শুরু হবে। হ্যাঁ, চা চলে এসেছে, নে তাড়াতাড়ি ফিরতে হবে। সেই সীমান্তের বেলা তখন প্রায় শেষের পথে। গোধূলির আলো ছড়িয়ে পড়েছে টিএসসির ইটের দেয়ালে, শুকনো পাতায় টং দোকানের বেঞ্চের পুরনো কাঠে। হালকা শীতের বাতাসে উড়ে বেড়াচ্ছে একটু কারো বিষাদ মাখা সোনালি আলো। গোধূলির আলো ছায়ায় বেগুনি রঙের শাড়ি পরিহিত কাজল চোখের খুবই সাধারণ মেয়েটি তাকে মুগ্ধ চোখে দেখছে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক মানব। সেই দিকে তার কোনো খেয়ালই নেই, সে ব্যস্ত গরম চায়ে ফু দিতে। টিএসসির চায়ের দোকানে এমন সন্ধ্যায় সে মানব কতবার দেখেছে। ঘন কালো চা, টং দোকানের কাঠের বেঞ্চ, পাশের টেবিলে বিকেল গড়িয়ে রাত নেমে আসলেও তর্কে ব্যস্ত 2-3 জন। শীত শীত বাতাসের সঙ্গে ভেসে আসা পুরনো গানের সুর, সবই তার বড্ড চেনা। কিন্তু আজ সন্ধ্যাটার মাঝে যেন অদ্ভুত একটা মায়া মিশে আছে। বেগুনি শাড়ি পরিহিত মেয়েটা 2 হাতে চায়ের কাপ ধরে আছে। ধোঁয়া উঠছে কাপ থেকে, সে হালকা ফু দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে নিচ্ছে। চায়ের কাপে ফু দিতে দিতেই বান্ধবীর সঙ্গে কি একটা নিয়ে হাসল। ঠোঁটের কোণে চঞ্চল একটা ভঙ্গি ফুটে উঠল, আবার মুহূর্তের মধ্যেই মিলিয়েও গেল। কি সাধারণ একটা দৃশ্য, অথচ ঠিক যেন ততটাই অসাধারণ ঠেকছে। গায়ের রঙের সাথে সন্ধ্যার আলো এসে মিশে গেছে। চুলগুলো বেনুনিতে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ, চোখের কালো কাজলটা সন্ধ্যার আলোয় আরো গাঢ় লাগছে। আর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা কেন এত সাধারণ কিছু হঠাৎ করে এত অসাধারণ লাগছে। একজোড়া চোখ তাকিয়ে আছে বিনিষ্টভাবে, বুঝতে পারছে তাকিয়ে থাকাটা ঠিক হচ্ছে না, কিন্তু দৃষ্টিও সরিয়ে নিতে পারছে না। মেয়েটির কোনো হুঁশ নেই, সে তো গল্পে মশগুল বান্ধবীর সঙ্গে। শফিন, চল উঠি এবার। অর্ণব চায়ের কাপ নামিয়ে রাখলো। সন্ধ্যার আকাশ গাঢ় হয়ে আসছে, শীতের হালকা বাতাস বইতে শুরু করেছে চারপাশে। দোস্ত চল আরেক কাপ চা খাই। সাফিন কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতেই বলল। ওর চোখ তখন অন্য একদিকেই আটকে আছে। অর্ণব ভ্রকুচকে তাকিয়ে রইল ওর দিকে। ইতিমধ্যে দুজনে 2 কাপ চা শেষ করে ফেলেছে। সাফিন অর্ণবের সন্দেহজনক দৃষ্টি দেখে ভরকালো, ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে বলল, না থাক, চল যাই। অর্ণবের ভ্রু এবার আরো কুচকে গেল। ব্যাপার কি তোর বলতো, কোথাও গন্ডগোল আছে মনে হচ্ছে। কই না তো। সাফিন গলা খাকারি দিল, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা ঠিক লুকাতে পারল না। অর্ণব এবার 2 হাত পকেটে ঢুকিয়ে কপালে ভাঁজ ফেলে একটু ঝুঁকে তাকালো ওর দিকে। বল বল, বলে ফেল, পরে তো সে বলবি। সাফিন আবার কাশি দিয়ে গলা খাকারি দিল, তারপর খুব ধীরে মাথাটা একটু কাত করলো একদিকে। ওইদিকে দেখ, আকাশি রঙের শাড়ি পরেছে যে মেয়েটা,
দেখে মনে হচ্ছে যেন এক টুকরো আকাশ। অর্ণব চোখ সরিয়ে তাকালো সেই দিকে, তারপর নিঃশব্দে মাথা ঝাঁকালো। আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। তারপর খুব স্বাভাবিকভাবেই বলল, তো কালকে যেটা ভাইবে আছে সে কথা মনে আছে তো? শাফিনের মুখ একেবারে ভোঁতা হয়ে গেল এবার। কিসের মধ্যে কি রে ভাই? উফ, আনরোমান্টিক কোথাকার। অর্ণব মুখে কোনো ভাবান্তর হলো না, হাত দুটো পকেটে রেখে তাকিয়ে রইল শাফিনের দিকে। শাফিন এবার ধৈর্য হারিয়ে মুখটা কাঁদো কাঁদো করে বলল, কোথায় তুই মেয়েটার সাথে কথা বলার একটা ব্যবস্থা করে দিবি তা না, তুমি আছো তোমার বাই বানিয়ে দেখ। অর্ণব হেসে ওর কাঁধে একটা চাবড় দিয়ে বলল, আকাশ বাতাসের সাথে পরে কথা বলিস, চল এখন এক কাতা পড়া বাকি। সাফির অসহায় মুখে তার ভালোবাসার এক টুকরো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন বন্ধু কে চায়? হ্যাঁ, অর্ণব নির্লিপ্ত মুখে বিল মিটিয়ে হাঁটা ধরল সামনের দিকে। চায়ের বিল মিটিয়ে অর্ণব আর শাফিন যখন বের হচ্ছে, বিনিতাও তখনই বের হচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার আগে হলেই ফিরতে হবে তাকে হলে, কিন্তু আশেপাশে কোনো রিকশাই দেখা যাচ্ছে না। দূরে একটা রিকশা দেখতে পেল বিনিতা, হাতের ইশারায় ডাকলো। ঠিক তখনই অর্ণবও ওই একই রিকশাকে ডেকেছে। রিকশা কাছে আসতেই রিকশাওয়ালা বলল, দুজনেই তো ডাকলেন, এখন কে যাবেন বলেন? বিনিতারা দেখলো ছেলে দুইটাকে ওদের থেকে কিছুটা দূরতেই দাঁড়িয়ে আছে। কিছু না বলে ওরা সামনের দিকে হাঁটতে শুরু করলো। তখনই পেছন থেকে শুনতে পেল একটা কণ্ঠ, এই যে মিস, রিক্সাটাই বরং আপনারই চলে যান, এরপর আর রিক্সা পাবেন না বোধ হয়। তারপর রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা ওনাদের নিয়ে যান। বিনিতা পিছন ফিরে দেখলো যে ছেলেটা রিকশা ডেকেছিল সেই ছেলেটাই বলছে। রিকশা ততক্ষণে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। সুফিয়া কামাল হল চলেন। দুজনে উঠে বসলে রিকশা চলতে শুরু করলো কবি সুফিয়া কামাল হলের উদ্দেশ্যে। দোস্ত, ওরে মনে হয় সুফিয়া কামাল হতে থাকে। সাফিনের চোখে একটুখানি আশার আলো দেখা গেল। অর্ণব সেদিকে একটু মনোযোগ না দিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হবে হয়তো, চল যাই, অনেক পড়া বাকি। অর্ণব ও সাফিন দুজনেই ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে, প্রায় শেষের দিকে। ওদের বাসা মেডিকেল কলেজের পাশে। বাসাটা ওরা দুইজনে মিলেই ভাড়া নিয়েছে। পরদিন অর্ণব নীলক্ষেত গিয়েছিল একটা বই কিনতে। তখন ওর দেখা হয়ে যায় বিনিতাদের সাথে। বিনিতা প্রথমে চিনতে না পারলেও রূপন্তী চিনে ফেলে প্রথমবারে। কেমন আছেন ভাইয়া? কালকে আপনার সাথে দেখা হয়েছিল না? অর্ণব সৌজন্যমূলক হাসি হাসল। হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। বই কিনতে এসেছেন? হেসে উত্তর দিল রূপন্তী। হ্যাঁ, মেডিকেলের একটা বই কিনতে এসছে। আপনারা কি বই কিনবেন? রূপন্তী বিনিতার দিকে তাকিয়ে বলল, বিনিতা কিছু উপন্যাসের বই কিনবে। আজকে আমাদের ক্লাস নেই, তাই এই সময়ে আসা। আমার ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু এই বিনিতা জোর করে নিয়ে এসেছে। বিনিতা কথা বলল এতক্ষণে। আসলে আমি সকাল থেকে বোর ফিল করছিলাম, তাই ভাবলাম নীলক্ষেত থেকে ঘুরে আসি, বইও কেনা হয়ে যাবে। ও, আপনারা কিসে পড়াশোনা করছেন? অর্ণব জিজ্ঞেস করলো। রূপন্তী বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে 2য় বর্ষে। ও আচ্ছা, আমার বইটা পেয়ে গেছে। আপনাদের কেনা হয়েছে? অর্ণবের কাঙ্ক্ষিত বইটা দোকানদারকে দিকে বাড়িয়ে দিল। কিরে বিনিতা, হয়েছে তোর? হ্যাঁ, এই তো হয়ে গেছে মামা, এই বইগুলো নিব। দোকানদার অর্ণব আর বিনিতা দুজনের বই প্যাক করতে শুরু করলো। আচ্ছা, তাহলে আমাদের পরিচয় উপলক্ষে এক কাপ চা খাওয়া যাক, কি বলেন মিস রূপন্তী? অর্ণব বলল এবার। হ্যাঁ, খাওয়াই যায়। রূপন্তী সহস্য উত্তর দিল। টি স্টলেই 3টা চায়ের অর্ডার দিয়ে অর্ণব ফোন লাগালো শাফিনের নাম্বারে। শাফিন, কই তুই? আমি তো এখনো হসপিটালে আছি, এখন ওয়ার্ড শেষ হলো কেবল, বের হবো একটু পরেই। তুই কোথায়? আমি নীলক্ষেত এসেছিলাম একটা বই কিনতে। এখানে এসে মিস বেনিতা আর মিস রূপন্তীদের সাথে দেখা হলো। রূপন্তী বিনিতা মানে কালকের মেয়ে দুটো? হ্যাঁ, এখন একটা টি স্টলে আছে, আসবি তুই? কি বলি দোস্ত, তুই আমাকে ছেড়ে আমার ক্রাশের সাথে বসে চা খাচ্ছিস? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। কতক্ষণ লাগবে আসতে? বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তুই দাঁড়া, আমি আসছি আগে, তোর খবর আছে। হুমকি দেওয়ার স্বরে বলল শাফিন। তারপর ফোন কেটে দ্রুত বের হয়ে পড়ল হাসপাতাল থেকে। আমার ফ্রেন্ড শাফিন।
অর্ণব পরিচয় করিয়ে দিল। হ্যালো। সাফরিন হাত বাড়ালো বিনিতাদের উদ্দেশ্যে। হাই, আমি রূপান্তি। আমি বিনীতা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আমরা ভালো আছি। রূপান্তি জবাব দিল এবার। আমারও অর্ণবের সাথে আসার কথা ছিল, হঠাৎ ওয়ার্ডে ডিউটি পড়ে গেল। ওয়ার্ড শেষ করে বের হতে হতে দেরি হয়ে গেছে। আপনাদের সাথে অর্ণব দেখা হলো কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাওয়াই যায় না, সারাদিন কাজ নিয়ে পড়া থাকে। একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসলো সাফিন। আমরা বই কিনতে এসেছিলাম, উনিও বই কিনতে এসেছিলেন। বইয়ের দোকানে দেখা হলো। রূপন্তী ওনাকে প্রথম চিনতে পেরেছে, সেখান থেকে কথা হলো। বিনিতা বলল, আপনি কি মেডিকেলে পড়ছেন? হ্যাঁ, পড়ছি। মানে আমাদের দুইজনের ইন্টার্নশিপ শেষের দিকে। আপনারা কিসে পড়ছেন? আমরা ঢাবিতে সেকেন্ড ইয়ারে পড়ছি। নিন, চা চলে এসছে। চা চলে আসতেই অর্ণব বলল এবার। সবাই চা খাওয়া শুরু করলেও বিনিতা চা হাতে নিয়ে বসে আছে, একটু পর পর ফু দিচ্ছে। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না চা? কোনো সমস্যা? অর্ণব খেয়াল করলো বিনিতা তখন থেকে চায়ে ফু দিয়েই যাচ্ছে। না না, কোনো সমস্যা নেই। আমি আসলে একটু ঠান্ডা করে খাই তো, তাই আর কি। অর্ণবের প্রশ্ন শুনে বিনিতা এবার তড়িঘড়ি করে বলল। আরও গুটি কয়েক কথাবার্তা হলো ওদের মধ্যে। চায়ের আড্ডা শেষে এবার বিদায় নেওয়ার পালা। বিনিতা রূপন্তী অর্ণবদের থেকে বিদায় নিয়ে হলের দিকে রওনা দিল। সাফিনরাও ফিরে গেল বাসার দিকে। অর্ণব, আমার না রূপন্তী মেয়েটাকে খুব ভালো লেগেছে। এত কথা হলো, কিন্তু দেখিস নাম্বার নিতে ভুলে গেছি। আবার কিভাবে দেখা হবে যে। তোর তো কত মেয়ে কি ভালো লাগে, এটা নতুন কি? অর্ণব ওর দিকে চোখ ছোট করে তাকালো। সাফিন প্রতিবাদ করতে চাইলো অর্ণবের কথায়। আরে না, এই ব্যাপারটা আলাদা, বুঝতে পারছিস না? রূপন্তীকে আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা, বুঝেছে। আরেকদিন দেখা হলে নাম্বার নিয়ে নিস। আরেকদিন দেখা হবে কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। সাফিনের গলা হতাশ। অর্ণবের গলাটা যেন একটু রহস্যময় শোনালো এবার। দেখা যাক আবারও দেখা হয় কিনা। হলজুড়ে ছুটির দিনের নিস্তব্ধতা। ক্লাস নেই, সবাই বেশিরভাগই ঘুমাচ্ছে। বিনিতা চুপচাপ টেবিলে বসে পড়ছিল। রুমের অন্য দুইজন তখনও ঘুমিয়ে, আরেকজন বাইরে গেছে। হঠাৎ করে বিনিতার মনে হলো ও যেন শ্বাস নিতে পারছে না ঠিক মতো। বুকের ভিতরটা কেমন ভারী হয়ে আসছে। ওর হাত নিজের অজান্তেই গলায় চলে গেল। রিমি আপু, বিনিতার রুমমেট, যখন রুমে ঢুকছিল তখন এসে খেয়াল করলো বিনিতাকে। ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠেছে। মেয়েটা তাড়াতাড়ি বিনিতার কাছে এগিয়ে এলো। কি হয়েছে বিনিতা, তোমার কি শরীর খারাপ লাগছে? রিমি আপু কপালে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো জ্বর আছে কিনা। আপু, কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি না, কেমন দম বন্ধ লাগছে। কি বলছো তুমি, শ্বাসকষ্ট হচ্ছে? রিমি আপু চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। বিনিতা মাথা নাড়ল। ও কথা বলতে পারছে না, বুকের ভিতরটা যেন চেপে আসছে তার। একটু দাঁড়াও, আমি রূপন্তীকে ডেকে আনি। রিমি আপু এক মুহূর্ত দেরি না করে পাশের রুমে ছুটে গেল। রূপন্তী তখন অলসভাবে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। ও ঘুম থেকে উঠেছে একটু আগেই। রিমি আপুর তাড়া দেখে গলা শুকিয়ে লাফ দিয়ে উঠলো বিছানা থেকে। রূপন্তী, বিনিতার শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চল। কি বলছেন আপু? আসছি। ও প্রায় দৌড়ে বিনিতার রুমে চলে এলো। বিনিতাকে দেখে ওর বুকের ভিতরে ধক করে উঠল। বিনু, তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? বিনিতার কাছে আস্তে আস্তে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো রূপন্তী। কেমন দম বন্ধ লাগছে। রূপন্তী দ্রুত চিন্তা করলো। দেখি তুই সোজা হয়ে বস, ভয় পাস না, কিছু হবে না। রিমি আপু পাশ থেকে বলল, আমি পাখা দিয়ে বাতাস করছি। রূপন্তী, তুমি ওর সাথে কথা বলো, উত্তেজিত হয়ে গেলে শ্বাসকষ্ট আরও বাড়বে। রূপন্তী বিনিতার পিঠে হাত রাখলো। দেখি তুই শান্ত হয়তো, আগে সোজা হয়ে বস, কিছু হয়নি, এখনই ভালো হয়ে যাবে। রূপন্তীর কথায় বিনিতা একটু শান্ত হলো। কয়েক মিনিটের মধ্যে ওর শ্বাসকষ্ট কমতে লাগলো। এখন কেমন লাগছে? তোমার কি আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা আছে? রিমি আপু জিজ্ঞেস করলেন। না আপু, কখনো হয়নি। বিল্ডিং এর পাশের খালি জায়গায় কেউ কিছু একটা পড়েছে, ধোয়া থেকে বোধহয় সমস্যা হয়েছিল। উত্তর দিল বিনিতা। বিনিতা, রেডি হ, ডক্টর দেখিয়ে আসি। এটা শুধু ধোয়ার জন্য নাকি অন্য কিছু, সেটা দেখা দরকার। প্রাথমিক অবস্থায় পরীক্ষা করানো ভালো, পরে যদি বাড়াবাড়ি হয়।
রূপন্তী বলল পাশ থেকে। বিনীতা অবাক হয়ে তাকালো। উফ, তেমন কিছু হয়নি তো, ডক্টর দেখানোর দরকার নেই। কিছুই হয় নাই, সেই জন্য তো একটু আগে ভয় পেয়ে শ্বাসকষ্ট আবারও বাড়িয়ে ফেলেছিলি। চুপচাপ রেডি হ। ওদের গন্তব্য এখন ঢাকা মেডিকেল। বিনীতারা চেম্বারের সামনে বসে আছে, আরো 2 জন পরে বিনীতার সিনিয়র। ভেতরে ঢুকে বিনীতা দেখলো চেম্বারের ডাক্তার আফাস আহমেদ বসে। আফাস আহমেদ বিনীতার বাবার বন্ধু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে বিনীতা মা, কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হঠাৎ এখানে যে, কোনো সমস্যা? আঙ্কেল, আজকে সকালে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল। আজকে কি প্রথম হয়েছে নাকি আগে থেকে সমস্যা? না আঙ্কেল, আজকেই প্রথম। আচ্ছা, তুমি বসো। এরপর ডক্টর আফাস আহমেদ তার পাশে বসে থাকা ইন্টার্ন ডক্টর অর্ণবকে উদ্দেশ্য করে বললেন, অর্ণব, তুমি ওর প্রাইমারি চেকআপটা করে আমার কাছে পাঠাও। বিনীতা এতক্ষণে খেয়াল করলো আফাজ আহমেদের পাশে একটা চেয়ারে অর্ণব বসা। আজকে ওকে দেখে বিনীতা চিনতে পেরেছে। জি স্যার। মিস বেনিতা, আপনি আমার সাথে আসুন। যাও বিনীতা, অর্ণব তোমার প্রাথমিক চেকআপ করে আমাকে রিপোর্ট দিক, তারপর আমি দেখছি। বিনীতা অর্ণবের সাথে গিয়ে বসলো একটু দূরের পর্দা দেওয়া বেডে। কেমন আছেন মিস বেনিতা? ভালো, আপনি কেমন আছেন? আমিও আছি। এই কাজের প্রেশারে চ্যাপ্ট হয়ে যাচ্ছে। তারপর বলুন, আপনার শ্বাসকষ্ট কি প্রথম আজকে সকালে হয়েছে? হ্যাঁ, আজকেই। আচ্ছা, তাহলে প্রথমে আপনার হার্ট রেটটা দেখি। স্ট্যাটোস্কোপ দিয়ে অর্ণব বিনীতার হার্ট রেট পরীক্ষা করছে। বিনীতার হৃদস্পন্দন শুনে অর্ণব নিজের স্পন্দনের অস্বাভাবিকতা খেয়াল করলো। গতদিনের ছোটখাটো ভালো লাগাটা আজ হঠাৎ করেই বড় রূপ ধারণ করেছে যেন। বিনীতার হৃদস্পন্দনের তালে তালে যেন ওর হৃদয়ও স্পন্দিত হচ্ছে। অর্ণবের সব কিছু এলোমেলো লাগছে। প্রেমে পড়া কি এত সহজ? অর্ণব নিজেকে সামলে নিয়ে বিনীতার দিকে তাকালো। মুখটা আগের মতো স্বাভাবিক রাখতে চাইছে, কিন্তু বুকের ভিতরে যে ঝড় বইছে তা থামানোর উপায় নেই। আপনার হার্ট রেট একটু দ্রুত, তো সেটা শ্বাসকষ্টের কারণ হতে পারে। আর কিছু অনুভব করছিলেন? মাথা ঘুরছিল? বুকে চাপ লাগছিল? মাথা একটু হালকা লাগছিল, তবে এখন ঠিক আছি। বিনীতা স্বাভাবিক ভঙ্গিতে বলল। অর্ণব আরেকবার ওর দিকে তাকালো। বিনীতা হয়তো জানেও না ঠিক এই মুহূর্তে ওর হৃদস্পন্দন কার জন্য এলোমেলো হয়ে আছে। এটা কি সত্যি ভালো লাগা, নাকি কোনো এক অদ্ভুত টান? আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, কিন্তু ধোয়ার কারণে অ্যালার্জি রেসপন্স হতে পারে। অর্ণব রিপোর্টে কিছু নোট লিখতে লিখতে বলল, ডক্টর আফাজ আহমেদ স্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে আপাতত আপনাকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা দরকার। মানে আমাকে এখানেই থাকতে হবে? বিনীতা এবার যেন একটু বিরক্ত হলো। হ্যাঁ, অন্তত কিছুক্ষণ। আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, তবে শ্বাসকষ্টের কারণ হিসেবে ধোয়ার অ্যালার্জিক রেসপন্স মনে হচ্ছে। তবুও যেহেতু এটা প্রথমবার হয়েছে, আমরা নিশ্চিত হতে চাই যে কোনো সেকেন্ডারি রিঅ্যাকশন হচ্ছে কিনা। মানে? অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কখনো কখনো একটু দেরিতে আবার সমস্যা দেখা দিতে পারে, যেমন আবার শ্বাসকষ্ট হওয়া, গলা ফুলে যাওয়া বা কোনো অস্বস্তি। সাধারণত কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখলে বোঝা যায় সমস্যা বাড়বে নাকি কমবে। এটা বলার পর অর্ণবের নিজের মনেই প্রশ্ন এলো, বিনীতাকে কি ও নিজের কাছে ধরে রাখতে চাওয়ার বাহানা খুঁজছে? কিন্তু না, বিনীতাকে তো সত্যি পর্যবেক্ষণে রাখা দরকার। রবন্তী চেম্বারের বাইরে অস্থির হয়ে বসে আছে, একটু পরপর দরজার দিকে তাকাচ্ছে। ভেতরে বিনীতার এতক্ষণ লাগছে কেন? বিনীতার এবার মনে পড়ল বাইরে বসে থাকা রূপন্তীর কথা। এতক্ষণে অস্থির হয়ে গেছে বোধ হয়। উফ, এই রূপন্তীটা না, আমি তো আসতেই চাইনি, আর এখন এইখানে আটকে গেলাম। এখনো বাইরে বসে বসে কি করছে কে জানে। বিনীতা বিড়বিড় করে বলল, কিন্তু অর্ণব ওর কাছাকাছি বসে থাকায় সবই পরিষ্কার শুনতে পেল। অর্ণব এবার রিপোর্ট লেখার ফাঁকেই বলল, আপনি চাইলে নার্সকে বলতে পারি, ও বাইরে গিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দেবে। আর চাইলে আপনাকে এখনো ছেড়ে দিতে পারি, কিন্তু পরে যদি সমস্যা বাড়ে তখন আরো বেশি ঝামেলা হবে। এটা স্রেফ নিশ্চিত হওয়ার জন্য। তারপর বিনীতা এক মুহূর্ত চুপ করে থেকে অর্ণবকে কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ পড়ল দরজার দিকে। রূপন্তী দরজা দিয়ে ভেতরে উকি দিচ্ছে, চোখে স্পষ্ট উদ্বেগ। ও নিশ্চিত ভাবছে এতক্ষণ হয়ে গেল, কিন্তু বিনীতা এখনো বের হচ্ছে না কেন। ডক্টর আফাজ আহমেদ রূপন্তীকে দেখে মনে করলেন ও হয়তো পরবর্তী রোগী। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি নেক্সট পেশেন্ট? তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, যিনি ভিতরে আছেন তার একটু সময় লাগবে। রূপন্তী সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল,
না না, আমি পেশেন্ট নই। আসলে আমি ভিতরে যে আছি, মানে বিনিতা ওর সাথে এসেছে। ডক্টর আফাজ একটু হাসলেন। মন, তাহলে তো চিন্তার কিছু নেই। তোমার বন্ধু ঠিক আছে, চিন্তা করো না। ভিতরে এসো, বিনিতা ওই পাশে আছে। ইশারায় পর্দার ওপাশেই দেখলেন তিনি। থ্যাংক ইউ ডক্টর। রূপন্তী এগিয়ে গেল ওদিকে। পর্দার ওপাশে যেতেই রূপন্তী দেখলো অর্ণব আছে বিনীতার সাথে। অর্ণবকে দেখে কিছুটা অবাক হলো, তবে ভাবলো অর্ণব তো এই হাসপাতালেরই ইন্টার্ন, তাই ওর এখানে থাকাটা অস্বাভাবিক কিছু না। বিনীতা এবার রূপন্তীর মুখের দিকে তাকিয়ে দেখলো ওর ভ্রু একটু কুঁচকে আছে, যেন মনে মনেই ভাবছে এতক্ষণ ধরে ভেতরে কি হচ্ছে। বিনীতা হাসি চেপে ধরে বলে, আমি ঠিক আছি, ব্যস্ত হওয়ার কিছু নেই। রূপন্তী এবার বিনীতার উদ্দেশ্যে বলল, তুই সত্যি ঠিক আছিস তো? অর্ণব এবার একটু গলা খাকারি দিয়ে বলল, আপনার বন্ধু ঠিক আছে, শুধু পর্যবেক্ষণের জন্য কিছুটা সময় থাকতে হবে। বসুন। অর্ণব রূপন্তীকে বেডের পাশে থাকা একটা চেয়ারে ইশারা করলো। চেয়ারে বসতে বসতে অর্ণবকে প্রশ্ন করলো রূপন্তী, এটা কেবল ধোয়া ব্যাপার নাকি অন্য রকম কিছু? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে হাতের রিপোর্টের দিকে তাকিয়ে বলল, বিনীতার শ্বাসকষ্টটা ধোয়ার কারণে অ্যালার্জিক রেসপন্স হতে পারে, তাই আপাতত পর্যবেক্ষণে রাখা দরকার ছিল। তবে এখন সবকিছু ঠিকঠাক, তেমন কোনো সমস্যা নেই। তবে সামনের দিনগুলোতে সতর্ক থাকতে হবে। রূপন্তী চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। বুঝতে পেরেছি। বিনীতা রূপন্তীর দিকে তাকিয়ে বলল, এখন তো ঠিক লাগছে আমার, এত চিন্তা করিস না তো। অর্ণব সোজা হয়ে দাঁড়িয়ে বিনীতাকে আবার পরীক্ষা করলো। প্রথমে হার্ট রেট ও শ্বাস প্রশ্বাসের গতি দেখলো, তারপর অক্সিজেন সিচুয়েশন চেক করলো। সবকিছু ঠিক থাকায় নিশ্চিতভাবে বলল, হ্যাঁ এখন ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, আসুন। তারপর দেখা রিপোর্টগুলো দিয়ে আফাজ আহমেদ টেবিলে চলে গেল অর্ণব। ডক্টর আফাজ সব দেখে শুনে বললেন, সব কিছু নর্মাল আছে। রূপন্তী এবার সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, তাহলে এবার চলে যাওয়া যাবে, তাই না? আফাজ আহমেদ বললেন, হ্যাঁ এখন তুমি যেতে পারো। তবে বিনীতা, আগামীতে যদি কোনো সমস্যা হয় দ্রুত ডাক্তার দেখাবে। খুব একটা দেরি করো না, বিশেষ করে যেখানে ধোঁয়া বা দূষণ বেশি থাকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করো। বিনীতা এবার কৃতজ্ঞতা নিয়ে বলল, জি আঙ্কেল, ধন্যবাদ। আফাজ আহমেদ আবারও বললেন, তবে একটা কথা বলতে ভুলে গেছি, আমি এসিটি করে নিতে বলবো। এটারও পরিষ্কার ধারণা পাওয়া যাবে, বিশেষ করে হার্টে যদি কোনো সমস্যা থাকে। তুমি চাইলে এখনই প্যাথোলজি বিভাগে যেতে পারো। বিনীতা একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি ইসিজি করিয়ে নেব। অর্ণব তখন রিপোর্টের কিছু নোট নিচ্ছিল। চোখ তুলে এক মুহূর্ত বিনীতার দিকে তাকালো, তারপরে বলল, নিজের খেয়াল রাখুন মিস বিনীতা। বিনীতা একটু অবাক হলো। ডাক্তারের মুখে এমন কথা স্বাভাবিক, কিন্তু কেন জানি আজ কথাটা একটু অন্যরকম লাগলো ওর কাছে। রূপন্তী ওর হাত টেনে বলল, চল, অনেক দেরি হয়ে গেছে। বিনীতা পেছনে একবার তাকিয়ে দেখলো অর্ণবদের বেরিয়ে যেতে দেখছে, কিন্তু চোখের ভাষাটা যেন অন্যরকম। সেটা কি উদ্বেগ নাকি অন্য কিছু? তবে এসব ভাবার সময় পেল না বিনীতা। রূপন্তী ওকে প্রায় টেনেই বের করে আনলো চেম্বার থেকে। তারপর ওরা দ্রুত চলে গেল প্যাথোলজি বিভাগের দিকে। পরদিন সকাল 7:30। 7টার দিকে এসে বিনীতারা কলেজের রিপোর্ট কালেক্ট করেছে। বিনীতা এখন ডাক্তারের চেম্বারে গিয়েছে রিপোর্ট দেখাতে। রূপন্তী একটু চিন্তিত মন নিয়ে পাশের বসার জায়গায় বসে কখনো আবার উঠে দাঁড়িয়ে আশেপাশে ঘুরে দেখছিল। হাসপাতালের করিডোরে বেশ ভিড়, রোগী এবং তাদের স্বজনদের পদচারণার শোরগোল তৈরি হয়েছে। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো সাফিন। আরে মিস রূপন্তী, আপনি এখানে? রূপন্তীও খানিকটা অবাক, সৌজন্যতামূলক হেসে বলল, হ্যাঁ বিনীতা, ডক্টর দেখাতে এসেছে, ওর সাথে এসেছিলাম। কি হয়েছে ওনার? সাফিন জিজ্ঞেস করলো। এই তো কালকে শ্বাসকষ্ট হয়েছিল। রূপন্তীর চোখে দৃশ্যমান চিন্তার রেখা। এখন কেমন আছে? সাফিন কণ্ঠে খানিকটা উদ্বেগ দেখা গেল। ঠিক আছে এখন, তবে ডক্টর আরও কিছু পরীক্ষা করতে বলেছে। আজকে সে রিপোর্টগুলো দেখাতেই এসেছিলাম। রূপন্তী বলল, কোন বিভাগে দেখিয়েছেন? সাফিন জিজ্ঞেস করলো। অর্ণব তো মেডিসিন বিভাগে আছে, ওর সাথে দেখা হয়েছে? রূপন্তী বলল, তারপর একটু থেমে যেন কিছু ভাবতে ভাবতে বলল, তবে ডক্টর বলেছে আশা করা যায় কোনো বড় সমস্যা হবে না। সাফিনের খেয়াল হলো হঠাৎ।
হ্যাঁ, উনি বিনিতার চেক আপ করেছেন। রূপন্তী এক পলক তাকালো সাফিনের দিকে। সাফিন এবার মাথা নাড়ল। আচ্ছা, বিনীতা এখন কোথায়? ওই ইসিজি রিপোর্ট দেখাতে ভেতরে গেছে। রূপন্তী বলল, ও ও, তো চলুন আমরা ক্যান্টিনে বসি, আমার ওয়ার্ড শুরু হতে দেরি আছে। সকালে খেয়ে এসেছেন? সাফিন জিজ্ঞেস করলো। না, আসলে সকালে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, খাওয়া হয়নি। রূপন্তী বলল, আমিও খেয়ে আসিনি, চলুক যাওয়া যাক, খাওয়া দাওয়া দরকার। সাফিন বলল, বিনিতা বের হোক, একসাথে যাই। রূপন্তী বলল, আচ্ছা বিনীতা বের হতে হতে আমরা গিয়ে বসি, ওকে ফোন করে ডেকে নেব। সাফিন বল এবার। ঠিক আছে, চলুন। রূপন্তী বলল অন্যমনস্ক ভঙ্গিতে। ক্যান্টিনে গিয়ে ওরা কর্নারের দিকে একটা টেবিলে বসলো। রূপন্তীকে বসিয়ে রেখে সাফিন উঠে গেল কাউন্টারের দিকে। যেতে যেতেই ফোন দিল অর্ণবের নাম্বারে। অর্ণব, তুই কি ভিতরে? হ্যাঁ, আমি তো অভয় স্যারের সাথে। কেন, কি হয়েছে? কিছু না, এমনি। বাইরে আসতে পারবি? ক্যান্টিনে। দাঁড়া, দেখছি। আর শোনো মিস বিনীতা কি ভেতরে আছে? সাফিন আবার প্রশ্ন করলো। হ্যাঁ, উনি রিপোর্ট দেখাতে এসছে স্যারের কাছে। কতক্ষণ লাগবে? এই তো কিছুক্ষণ। আচ্ছা, তাহলে যখন বের হবে ওনাকে সাথে নিয়ে ক্যান্টিনে আয়। তুই কি ক্যান্টিনে? হ্যাঁ, সাথে রূপন্তীও আছে। সাফিন বলল, ওর মুখে ছোট্ট হাসি রেখা। ওরে বাবা, প্রপোজ করে ফেলছিল নাকি? অর্ণব অবাক হলো। এখনো করি নাই। করে ফেল, সুযোগ হারাস না। ফোন রাখতেই অর্ণব দেখলো বিনীতার রিপোর্ট দেখানো হয়ে গেছে। ডক্টর আফাজ আহমেদের কাছ থেকে পারমিশন নিয়ে অর্ণব বিনীতার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, আপনি বাইরে এলেন যে? বিনীতা অবাক হয়ে প্রশ্ন করলো। আপনার সাথে হাঁটতে এলাম। অর্ণব কৌতূহলের সুরে বলল। বিনীতার চোখে কিছুটা বিভ্রান্তি, কিছুটা অবাক ভাব। ও যেন বুঝে উঠতে পারছে না অর্ণবের কথার মানে। অর্ণব ওর চোখের বিভ্রান্ত চাউনি প্রত্যাখ্যান করে আরেকটু ভরকে দেওয়ার জন্যই বলল, আপনার পাশে কিছুটা পথ হাঁটতে পারি না? বিনীতা এবার আরো অবাক হয়ে এক পলক দেখলো ওকে। মানে? একটা শব্দ, কিন্তু মনে হচ্ছে যেন পুরো মহাবিশ্বের প্রশ্ন ওর একটা কথার মধ্যেই লুকিয়ে আছে। অনেক কিছু বলল না, আর বিনীতাও বুঝলো না কিছুই, শুধু দেখলো হাঁটতে হাঁটতে ওরা ক্যান্টিনের সামনে চলে এসেছে। ভিতরে ঢুকে বিনীতা দেখলো রূপন্তী বসে সাফিনের সাথে। অর্ণবের মাথা মুন্ডু ছাড়া কথা শুনতে শুনতে ও ভুলেই বসেছিল রূপন্তীর কথা। রূপন্তী আবারও এখানে সাফিনের সাথে কি করছে? ওরাও গিয়ে বসলো সাফিনের টেবিলে। খাবার অর্ডার দিয়ে টুকটাক কথা হলো চারজনের। এর মাঝেই বিনীতা খেয়াল করলো রূপন্তীর দিকে তাকিয়ে সাফিন চোখে চোখেই যেন কিছু একটা ইঙ্গিত করছে। ব্যাপার কি? আজকে কি বিনীতার সব কিছু মাথার উপর দিয়ে যাওয়ার দিন? বিনীতা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। ক্যান্টিন থেকে বের হয়ে রূপন্তী এবং বিনীতা বিদায় নিয়ে হাসপাতাল থেকে চলে গেল। আগামী 7 দিন ওদের শীতকালীন ছুটি। আর এই সুযোগে রূপন্তী এবং বিনীতা সিদ্ধান্ত নিল দুজনেই বাসায় যাবে। তাই হালকা পাতলা কিছু কেনাকাটা করতে ঢুকলো পাশের একটা শপিং কমপ্লেক্সে। বিনীতার মা রাহনুমা বেগম আজ সকাল থেকেই মেয়ের পছন্দের খাবার রান্না করছেন। কতদিন পর মেয়ে বাড়িতে আসছে। বিনীতার বাবা ফারুক রহমান ও অপেক্ষা করছেন মেয়ের বাড়ি আসার। তাদের একমাত্র মেয়ে বিনীতা হলে থেকে পড়াশোনা করার কারণে বাড়িতে থাকাই হয় না। বিভিন্ন ছুটিতে বাড়ি আসলেও বেশি দিনই থাকতে পারে না। একমাত্র মেয়ে হওয়ায় বিনীতা আদরটারও বেশি পেয়েছে। বাবা মা দুজনের অধিক আগ্রহে অপেক্ষা করছেন মেয়ের বাড়ি ফেরার। বেল বাজতেই রান্নাঘর থেকে রাহনুমা বেগম গলা শোনা গেল, দরজাটা খোলো তো, দেখো বিনু মনে হয় কেউ এসে পড়েছে। ফারুক সাহেব সোফা থেকে উঠে দরজা খুললেন। প্রায় 3 মাস পর দেখছেন মেয়েকে। বিনীতাও এতদিন পর বাবাকে দেখে ছুটে গেল, গড়া জড়িয়ে ধরল। কেমন আছো আব্বু? ফারুক সাহেবও অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আব্বু। আম্মু কোথায়? এতক্ষণে রাহনুমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। আম্মু? বিনীতা ছুটে গিয়ে মায়ের গলা আঁকড়ে ধরল। কুশলাদি বিনিময় শেষে রাহনুমা বেগম বিনীতাকে ঘরে গিয়ে ফ্রেশ হতে বললেন। এতদিন পর বাড়ি ফিরলে গোসল করে একটু বিশ্রাম নাও। বিনীতা মায়ের কথায় সম্মতি জানিয়ে দোতলায় চলে গেল। নিজের ঘরে পা রাখতে অনুভব করলো কতদিন পর এলো এই ঘরটায়। প্রতিবারই যখন আসে মনে হয় ঘরটা কতদিন
এতদিন ওরই ফেরার অপেক্ষায় মনে হয় বসেছিল। আজ শুক্রবার, ছুটির দিন। বিনিতার বাবা ফারুক সাহেব আজ বাসায় আছেন। বিনিতার মা মা বেগমের এক পুরনো বান্ধবীর বাসায় দাওয়াতে যাওয়ার কথা বিনিতাদের। বিনিতা আর রাহনুমা বেগম রেডি হয়ে গাড়িতে অপেক্ষা করছেন বিনিতার বাবার জন্য। তিনি গাড়ির চাবি ভিতরে ফেলে এসেছেন। রাহনুমা বেগমের তাড়াহুড়োয় বিনিতারা সকাল সকালে বেরিয়ে পড়েছে। পুরনো বান্ধবী, কতদিন পর দেখা, কত গল্প, কত জমা কথা আছে, তাই বান্ধবীর সাথে দেখা করার তর সইছে না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। গাড়িতে বসে রেনুমা বেগম ফোন দিলেন বান্ধবীর নাম্বারে। কি রে রাহনুমা, তোরা কত দূর? এই তো রওনা দিয়েছি, আসছি। বিনিতা আসছে না সাথে? হ্যাঁ হ্যাঁ, বিনুও আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আয় তাহলে, রাখছি। ফোন রাখতেই ফারুক সাহেব ফোন কাটলেন। বিনু, দেখো তোর মা বান্ধবীর সাথে দেখা করার জন্য কেমন উতলা হয়ে আছে। রেনুমা বেগম উত্তর দিলেন, উতলা হবো না? কতদিন পর দেখা হচ্ছে বলো তো। তোমরা তো বন্ধুরা নিয়মিত দেখা সাক্ষাৎ করো, আমাদের মেয়েদেরই তো বান্ধবীদের সাথে দীর্ঘদিন যোগাযোগ থাকে না। না না, তা তো ঠিকই, আমি তো মজা করছি। বিনিতা এখানে নীরব দর্শক, ও শুধু দেখছে আর হাসছে। আব্বু এখনো কতটা প্রাণবন্ত। কি রে শাফিন, তোদের প্রেম কেমন চলছে? অর্ণবের গলায় কৌতূহল। দুঃখী দুঃখী মুখ বানিয়ে শাফিন বলল, আর প্রেম শুরু না হতেই প্রেমিকা বাড়ি গিয়ে বসে আছে, দেখা সাক্ষাৎ নেই, কেমন আর চলবে বল। শাফিনের দুঃখী মুখ দেখে কোনো মতেই হাসি চেপে অর্ণব বলল, আরে বেচারা প্রেমিক শাফিন। প্রেমের আর তুই কি বুঝবি রে, জীবনে তো কোনো মেয়েকে ভালো করে দেখলি না। দেখার দরকার নেই, এভাবে ঠিক আছে। অর্ণবের গম্ভীর স্বর। তোর যে কি হবে? শাফিনের গলায় হতাশা। ঢাকা শহরের বিখ্যাত জ্যামের কবলে পড়ে বিনিতার যখন আসমা আন্টির বাসায় পৌঁছালো তখন প্রায় দ্বীপ্রহর। গেটের সামনে দাঁড়িয়ে থাকা চিকন লম্বা ছেলেটা সম্ভবত ওদের জন্যই অপেক্ষা করছিল। বিনিতা একটু অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। মুখটা চেনা মনে হচ্ছে না, তবে হয়তো আসমা আন্টির ছেলে হবে। ছোটবেলায় একবার দেখা হয়েছিল আসমা আন্টির সাথে। বিনিতা তখন সম্ভবত ক্লাস 4-5-এ পড়ে। আসমা আন্টির 2 ছেলে, এই লম্বা ছেলেটা হয়তো আন্টিরই ছেলে হবে। তবে এতদিন পর বিনিতা চিনতে পারছে না আসমা আন্টিরা কতদিন নরসিংদীতে থাকতেন। 2-3 মাস হলো ঢাকায় শিফট করেছেন, তাই ওদের 2 পরিবারের যোগাযোগ থাকলেও যাওয়া আসা হতো না তেমন। ওরা ড্রয়িং রুমে এসে বসতেই আসমা আন্টি আর রেহনুমা বেগম একে অপরকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন। পুরনো দিনের গল্প শুরু হয়ে গেল সাথে সাথেই। এদিকে ফারুক সাহেব আর আশরাফ সাহেবও নিজেদের মধ্যে গল্পে মেতে উঠলেন। আসমা আন্টি পরিচয় করিয়ে দিলেন তার ছোট ছেলে ফাহিমের সাথে, যে ওদের গেট থেকে রিসিভ করছিল। এই যে রাহনুমা, আমার ছোট্ট ছেলে ফাহিম এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আর ফাহাদ তো এখন ঢাকা মেডিকেল ইন্টার্নস করছে। হ্যাঁ, ফাহাদ ফাহিম দুজনেই ছোটবেলায় দেখেছি, তারপর কতদিন দেখা হয়নি। আসমা আপা, আপনার 2 ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে। ওদের এই কথোপকথনের মাঝে বিনিতা চুপচাপ একপাশে বসে আছে। ছোটবেলায় এই আন্টির সাথে একবার দেখা হয়েছিল, কিন্তু এতদিন পর মনে থাকার প্রশ্নই আসে না। আসমা বেগম এবার বিনিতাকে উদ্দেশ্য করে বললেন, বিনিতা আম্মু, তোমার কি খবর? কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছিলাম। কথাবার্তা শেষ করে রেহনুমা বেগম বান্ধবীর সাথে রান্নাঘরে গেলেন হাতে হাতে লাগিয়ে একটু সাহায্য করতে। ফাহাদের বাবা আশরাফ সাহেব চলে আসায় বিনিতার বাবা ফারুক সাহেব তার সাথে গল্প করতে বসে গেলেন। এদিকে বিনিতা একা একা বসে বোর হচ্ছে। আসমা বেগমের বড় ছেলে ফাহাদ, যে কিনা ঢাকা মেডিকেলে ইন্টার্ন করছে, সে এখন বাসায় নেই। তাকে মেডিকেল কলেজের কাছে, বাসায় খুব একটা আসা হয় না ফাহাদের। বাসায় আছে শুধু আসমা বেগমের ছোট ছেলে ফাহিম। ফাহাদ ফাহিম কারোর সাথেই বিনিতার সেভাবে পরিচয় নেই, অনেক আগেই দেখা হয়েছিল, তাই বিনিতা একা বসে বোর হচ্ছে। কিছুক্ষণ পর ফাহিম এসে বলল, আপু, আপনি ছাদে যাবেন? এখানে বসে বোধহয় বোর হচ্ছেন। বিনিতা একটু চমকে তাকালো। ছাদে যাওয়ার প্রস্তাবটা আকর্ষণীয় মনে হলো ওর কাছে। হ্যাঁ, একটু বোর হচ্ছি, চলো ছাদে যাই। ফাহিমের ছাদটা বেশ বড়, সুন্দর সাজানো বাগান, ছোট বড় অনেক গাছ, কিছুতে ফুল ফুটেছে, কিছুতে শুধু কচি পাতা। বাতাসের মৃদু মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। একপাশে একটা দোলনাও ঝুলছে। এক দেখায় বিনিতার পছন্দ হয়ে গেল ছাদটা। বিনিতা দোলনায় বসতে বসতে বলল, ছাদটা তো চমৎকার, কে সাজিয়েছে? ফাহিম গর্বের সাথে বলল,
আম্মু করেছে সব। তবে ভাইয়ারও টুকটাক শখ আছে গাছ লাগার। কিছু গাছ ওর পছন্দের, বাকিগুলো আম্মুর। তুমি গাছ পছন্দ করো? কিন্তু যত্ন করি না তেমন, আম্মুই করে। ভাইয়া যখন বাসায় থাকে আম্মুর সাথে ভাইয়াও যত্ন করে। তুমি গাছ পছন্দ করো? বিনিতা হাসলো। অনেক। আমার বারান্দায় অনেক ফুল গাছ আছে, কাঠগোলাপ, কামিনী, হাসনাহেনা। ওহ, আম্মুরও হাসনাহেনা খুব পছন্দ। রাতে ফুল ফুটলে দারুণ গন্ধ আসে, তাই না? হ্যাঁ, আমার পছন্দের। কথা বলতে বলতেই ফাহিমকে নিচে ডাকছেন আসমা বেগম। আফু, আপনি এখানে থাকুন, আম্মু ডাকছে, আমি দেখে আসি। ঠিক আছে, আর আমাকে তুমি করে বলো, আমি তোমার চেয়ে খুব বেশি বড় না। ফাহিম চলে গেলে বিনিতা দোলনায় বসে বসে ছাদটা দেখতে লাগলো। ছাদটা একদম নিরিবিলি, চারপাশে ফুল আর পাতার স্নিগ্ধ ছায়া। হালকা বাতাস দোল খাচ্ছে, মাঝে মাঝে পাতার ফাঁকগুলি রোদ এসে মুখে ছুঁয়েও যাচ্ছে। বিনিতা দোলনার রশি ধরে আলতো করে দোল খেতে খেতে চারপাশটা দেখছিল। শহরের কোলাহল থেকে একটু দূরে এই ছোট্ট সবুজের রাজ্যটা ওর ভালোই লেগে গেল। মনে মনে ভাবলো, এমন একটা ছাদ যদি ওর নিজের থাকতো তাহলে প্রতিদিন এখানে এসে বসতো। ওদের বাসার ছাদও চাইলে এমন করা যায়, কিন্তু বিনিতা তো বাসাতেই থাকে না। কিছুক্ষণ পর আসমানটি নিজেই ছাদে এলেন। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? তোমাকে তো নিচে খুঁজছিলাম। আন্টি, ছাদটা এত সুন্দর, আপনি সাজিয়েছেন। তোমার পছন্দ হয়েছে? আসমা আন্টি হাসলেন। হ্যাঁ, খুব। এত গাছ, এত ফুল, একদম নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ। বিনিতা চারপাশে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, দোলনাটা আমার পছন্দে কেনা, কিন্তু বেশিরভাগ গাছ ফাহাদে লাগানো। আমার পছন্দেরও কিছু আছে। আসমা আন্টি বললেন। বিনিতা একটু চুপ করে রইল। ফাহাদ নামের ছেলেটা ওর কল্পনায় মনে হলো একজন ডাক্তার, যাকে গাছপালা আর প্রকৃতির ছোঁয়ায় পাওয়া যায়। চল নিচে যাই, সবাই খাবার টেবিলে বসেছে, তোমার আম্মুরা অপেক্ষা করছে। আসমা আন্টির কথায় ভাবনা কাটলো বিনিতার। হ্যাঁ, আসছি বলে শেষবারের মতো ছাদের চারপাশটা একবার ভালো করে দেখে নিল বিনিতা। সবুজ পাতার ফাঁকগুলি নরম রোদ এসে দোলনার উপরে পড়েছে। বাতাসে হালকা দোল খাচ্ছে ফুলের ডালপালা। জায়গাটা এতটাই প্রশান্তিময় যে যেতে ইচ্ছে করছে না ওর, কিন্তু সবাই নিচে অপেক্ষা করছে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে নামতে আসমা আন্টির দিকে তাকিয়ে বলল, আপনার ছাদটা এত সুন্দর আন্টি, এখানে বসে থাকলে একদম সময়ের হিসেবে থাকবে না। আসমা বেগম হেসে বললেন, ভালো লেগেছে তো? তুমি চাইলে বিকেলে আবার উঠে বসতে পারো, যখন মন চাইবে তখনই এসো। বিনিতা হাসলো। ঠিক আছে। নিচে এসে বিনিতা দেখলো খাবার টেবিলে সবাই বসে পড়েছে। টেবিল ভর্তি সুস্বাদু খাবার। বাসায় স্পেশাল অতিথি এসেছে বলে আয়োজন বেশ ভালোই হয়েছে। বিনিতার মা রাহনুমা বেগম আসমা আন্টির পাশে বসে গল্প করছেন। ফাহিম পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। বিনিতা, কি খাবে, মাছ নাকি মাংস? আসমা আন্টি জিজ্ঞেস করলেন। আমি একটু একটু করে দুটোই নেব। বিনিতা হাসি মুখে বলল। সবাই খেতে খেতে হাসছিল, গল্প করছিল। খাবার শেষে রাহনুমা বেগম আর আসমা বেগম আবার গল্পে মেতে উঠলেন। ফারুক সাহেব আশরাফ সাহেবের সাথে বসে চা খেতে লাগলেন। আর বিনিতা খাওয়া দাওয়া শেষ হতে একটু রেস্ট করার পরে সবাই যখন গল্পে মশগুল, বিনিতা আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। ছাদের রেলিং ধরে বাইরে তাকিয়ে দেখলো বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। এই বাসার গল্প, এই মানুষগুলো, সবকিছুই কেমন আপন আপন লাগছে। অর্ণব ইহসান ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন। তার দিনের বেশিরভাগ সময় কাটে হাসপাতালের ওয়ার্ডে। সে নিজের জীবনের গভীরে গিয়েও কখনো নিজেকে খুঁজে পায় না। নিজের এবং নিজের অনুভূতির ব্যাপারে সে সবসময়ই বড্ড উদাসীন। একজন দায়িত্বশীল ডাক্তার হওয়ার চেষ্টা আর মানুষের সেবা করা, এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। অন্যদিকে বিনিতা নাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওর জীবনে পৃথিবী শুধু বই আর পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। ও সারা পৃথিবীকে নিজের মতো করে দেখতে চায়, বুঝতে চায়। ভার্সিটিতে বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসের সবুজ পাতার নিচে একাকী বসে প্রকৃতিকে অনুভব করা, অথবা কোনো এক ঝিম ধরা দুপুরে মোটা উপন্যাসের বইয়ের পাতায় ডুবে যাওয়া, এসবই স্বস্তি খুঁজে পাওয়া হয় হৃদয়। পৃথিবীর জটিলতম সব সময় উপেক্ষা করতে চেষ্টা করে মেয়েটা। এই দুই ভিন্ন পৃথিবীর মানুষের যেদিন প্রথম দেখা হয়েছিল টিএসসির এক ছোট্ট চায়ের দোকানে, অনুপ সেদিন বেগুনি শাড়ি পরা কাজল চোখের সাধারণ মেয়েটির মাঝে আবিষ্কার করেছিল অসাধারণ কিছু। কিন্তু বরাবরই ও নিজের অনুভূতির প্রতি উদাসীন।
তাই পরের বারও যখন বিনিতার হৃদস্পন্দন শুনে অনুভব করেছিল ভিতরের উথাল পাথাল, তখন বরাবরের মতোই উপেক্ষা করেছে নিজের অনুভূতিকে। বিনিতা আজকে হলে ফিরেছে। বাসা থেকে নিয়ে এসেছে কিছু উপন্যাসের বই। আগে যেগুলো ছিল সেগুলো পড়া শেষ, সেগুলো বাসায় রেখে যেগুলো পড়া হয়নি সেগুলো নিয়ে এসেছে। রূপন্তী এখনও হলে ফেরেনি। ওর অন্যান্য বন্ধুরা হলে থাকে না। পাশের বেডের রেমি আপুরও বাড়িতে গেছে, এখনও ফেরেনি। দুপুরের দিকে একা একা বসে থেকে বোর হচ্ছিল। তা একটা মোটা বই খুলে ডুবে গেল উপন্যাসের পাতায়। আজ ক্লাসে কি যে কাণ্ড হলো! অজানা রহস্য ফাঁস করতে যাওয়ার মতো নাটকীয় ভঙ্গিতেই বলে উঠল তুহিন। কি হলো আবার? রাহাত চায়ের কাপ নামিয়ে কৌতূহলের চোখে তাকালো। বিশাল নাটক! আরে আমাদের পাশের সারির হিমেল, ও হঠাৎ ক্লাসের মাঝখানে উঠে দাঁড়িয়ে নিশাদকে সরাসরি প্রপোজ করে দিল। কি সত্যি? মিথিলা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। হ্যাঁ রে, পুরো ক্লাস কয়েক সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা। তারপর নিষাদ কিছু বলল? বিনিতা আগ্রহে নিয়ে জিজ্ঞেস করলো। ও বলার সুযোগই পায়নি, ঠিক তখন ওই স্যার এসে পড়লেন। ব্যাস, মুহূর্তেই সব শেষ। হিমেল তো একেবারে লাল হয়ে গিয়েছিল। এই কথায় সবাই একসাথেই হেসে উঠল। হাসাহাসির মাঝে রূপন্তী হঠাৎ একটু চুপ হয়ে গেল, যেন কোথায় হারিয়ে গেল মুহূর্তের জন্যই। বিনিতা খেয়াল করলো প্রথমে। এই যে মিস রূপন্তী, হঠাৎ করে এমন ভাবুক হয়ে গেলেন কেন? রূপন্তী চমকে উঠল বিনিতার করা এমন সম্বন্ধ নেই। কিছু না, এমনি। এমনি না, কিছু একটা তো নিশ্চয় চলছে। মিথিলা সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। তুই আমাদের থেকে কিছু লুকাচ্ছিস? রাহাতও যোগ দিল মিথিলার সাথে। রূপন্তী এবার ধরা পড়ে যাওয়ায় লুকাতে তাড়াতাড়ি বলে উঠল, ধুর, তোরা সবসময় এমন সন্দেহ করিস কেন? তুহিন হাসলো। সন্দেহ নয়, নিশ্চিত। তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে। রূপন্তী চায়ের কাপের দিকে মনোযোগ দিল, কিন্তু গালের লাল আভাটা লুকাতে পারল না। এই যে কিছু একটা তো আছেই। মিথিলা উত্তেজিত গলায় বলল। রূপন্তী কিছু না বলে চায়ের কাপের দিকে তাকিয়ে লাজুক হাসলো। ওর এই হাসি দেখে সবাই হৈ হৈ করে উঠল এবার। তারপর ওকে চেপে ধরে ওর পেট থেকে বের করে ফেলল লুকানো প্রেমের খবর। ঢাকা মেডিকেলের ওই শাফিন? বিনিতা এবার সরাসরি জিজ্ঞেস করলো ওকে। এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। রূপন্তী চমকে তাকালো বিনিতার দিকে, যেন পুরোপুরিভাবে ধরা পড়ে গেছে ও। বাকিরা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ওদের দিকে। মানে তুই জানিস? মিথিলা অবাক হয়ে বলল। বিনিতা হাসলো। আরো আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু তোর মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। রূপন্তী এক মুহূর্ত চোখ ছোট করে বিনিতার দিকে তাকালো, তারপর নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি জানতাম তুই ঠিকই টের পেয়ে যাবি। মিথিলা চায়ের কাপ হাতে নিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আর এতদিন আমরা কিছুই বুঝিনি। তুহিন গম্ভীর মুখে বলল, আচ্ছা, তাহলে আমাদের বলা হয়নি কেন? রূপন্তী একটু হেসে বলল, আরে তোদের বলার জন্য একটা পারফেক্ট সময় খুঁজছিলাম। রাহাত ভ্রু উঁচিয়ে বলল, ওহো, পারফেক্ট সময়? তা আমাদের বাদ দিয়ে কত দূরে গিয়েছে? রূপন্তী চায়ের কাপটা দুহাতে ধরে নিয়ে বলল, তোরা থামবি? একদম গোয়েন্দাদের মতো জেরা করিস। তাহলে আমরা এবার তোর বিয়ে খাওয়ার প্ল্যান করব। তুহিন হাসতে হাসতেই বলল। রূপন্তী একরকম কাঁদো কাঁদো মুখে বলল, তোরা থামবি না, তাই না? সবাই হেসে উঠল। হাসি ঠাট্টার মজে উঠল বিকেলের আড্ডাটা। চায়ের কাপের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুহূর্ত। বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। হাসপাতাল থেকে বের হয়ে অর্ণব ক্লান্ত হয়ে হাঁটছিল। ইন্টার্নশিপের চাপ কম নয়। দিনের পর দিন একঘেয়ে রোগী সামলানো, সিনিয়রদের নির্দেশ মেনে চলা, এসবের মধ্যে নিজের ব্যক্তিগত অনুভূতির জন্য সময় রাখা যেন বিলাসিতা। আজকের দিনটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু এক জায়গায় এসে যেন আলাদা হয়ে গেল। হসপিটাল থেকে অর্ণবের বাসার দূরত্ব খুব বেশি নয়, তাই হেঁটে হেঁটেই বাসায় ফিরছিল ও। ওর বাসা আর হাসপাতালের মাঝখানে একটা পার্ক আছে। সেই পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল অর্ণব। পরিকল্পনা ছিল সরাসরি বাসায় চলে যাবে, কিন্তু হঠাৎই চোখে পড়ল স্বল্প চেনা এক অবয়ব। বিনিতা পার্কের একটা বেঞ্চে একা বসে আছে। সামনে একটা বই খুলে রেখেছে, কিন্তু পড়ার দিকে মন নেই। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে, কখনো বা উদাস ভঙ্গিতে চোখ রাখছে
লেকের পানিতে। অর্ণব খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো, যাবে কি যাবে না। তারপর দ্বিধা কাটিয়ে এগিয়ে গেল বেঞ্চের কাছাকাছি। বইটা কি বলছে? অর্ণব হালকা কৌতূহলী সুরে জিজ্ঞেস করলো। চমকে তাকালো বিনিতা, দেখলো অর্ণবর বেঞ্চের পাশে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন বাস্তবে ফিরছে ধীরে ধীরে। বইটা বন্ধ করে অর্ণবের দিকে তাকিয়ে অবাক হলো, তারপর মুখে হাসি টেনে বলল, আপনি এখানে বসুন। বেঞ্চের একপাশে চেপে জায়গা করে দিল। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পার্কের দিকে চোখ পড়তে পেছন থেকে আপনাকে দেখে মনে হলো চেনা কেউ। তারপর কাছে এসে দেখি আপনি। ও, বিনিতার ছোট্ট উত্তর। তারপর বললেন না বইটা কি বলছে? অর্ণবের গলার কৌতূহলের সুরটা আবার ফিরে এসেছে। বিনিতা এক পলক তাকালো অর্ণবের দিকে। ওর গাঢ় বাদামি চোখের দৃষ্টিতে যেন একটা অদ্ভুত মাদকতা আছে। ওই গভীর চোখ দুটো বিনিতাকে পরোক্ষভাবে আকর্ষণ করছে সেই প্রথম দিন থেকেই। অর্ণবের উচ্চতা 6 ফুটের কাছাকাছি, সুঠাম গঠন, ত্বক উজ্জ্বল শ্যামলা, গায়ে ডার্ক নেভি ব্লু কালারের শার্ট, হাতে অ্যাপ্রন। হসপিটাল থেকে সে সরাসরি এখানেই এসেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এক পলকেই যেন বিনিতার সবকিছু পর্যবেক্ষণ করে ফেলল। তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, বই তো অনেক কিছুই বলছে, আমিই শুনছি না ঠিক মতো। অর্ণব হেসে বলল, তাহলে বইয়ের দোষ নেই, সমস্যাটা মনোযোগে। বিনিতা একটু হাসলো, তারপরেই বইটা খুলে পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি হঠাৎ এইদিকে? মেডিকেলের পড়াশোনার এত ব্যস্ততা সামলে লেক পাড়ে ঘুরে বেড়ানোর সময় পান না? আজ একটু সময় পেয়েছে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? আসলে মাঝে মাঝে একা বসতে ভালো লাগে, বেশি ভিড় বা শোরগোল যখন অসহ্য লাগে এখানে এসে বসি। অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, মাঝে মাঝে নিজেকে সময় দেওয়াটা দরকার, কিন্তু আপনাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। সব ঠিক আছে? বিনিতা প্রথমে কিছু বলল না, 1 সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিল, তারপরে বলল, উফ, আপনারা ডক্টররা সবকিছু এত গভীরভাবে কেন নেন? সবসময় যেন কোনো না কোনো লক্ষণ খুঁজতে ব্যস্ত। কথাটা বলার পরই নিজের উত্তরের তীক্ষ্ণতা বুঝতে পারল, যেন একটু অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে ফেলল। সরি, আমি আসলে এইভাবে বলতে চাইনি। তারপর একটু গম্ভীর শ্বাস নিয়ে বলল, কিছু না, আসলে মাঝে মধ্যে এমন হয়, মাথা ঠান্ডা করতে এখানে চলে আসি। আপনি কি বিরক্ত হচ্ছেন? অর্ণব ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ওর মনের অস্থিরতাটা বুঝতে চাইছে। তারপর হালকা হেসে বলল, বিরক্ত? না, বিরক্ত হচ্ছে না। ডাক্তার হিসেবে আমরা শুনতে অভ্যস্ত, তো যদি কখনো বলতে ইচ্ছে করে বলতে পারেন। বিনিতা একটু হাসলো। আপনার কি সবসময় ডাক্তারি মাথায় ঘোরে? অর্ণব হেসে মাথা নাড়ল। তাই একটু একটু ঘোরে আর কি। বিনিতা কিছু বলল না। অর্ণব মৃদু হাসলো। ডাক্তারদের জন্য নীরবতা একটা লক্ষণ হতে পারে। বিনিতা চোখ ছোট করে তাকালো। আবার শুরু হলো? আপনাদের ব্রেইন আর একটু সাধারণভাবে চিন্তা করতে পারে না? পারে তো, কিন্তু তখন আমরা ডাক্তার থাকি না, সাধারণ মানুষ হয়েছে। কথাটা শুনে বিনিতা একটু থেমে গেল, তারপর প্রসঙ্গ পাল্টে হালকা গলায় বলল, আপনার সঙ্গে বারবার দেখা হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? লেকের পাড়ে তখন মৃদু বাতাস বইছে, পানির ওপরে ছোট ছোট ঢেউ উঠছে। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার আকাশে। অর্ণব এবার ভালো করে তাকালো বিনিতার দিকে। বাতাসে মেচার চুলকুলো উঠছে, চোখের কোণে কাজলের হালকা আঁচড়। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে লেকের পানির দিকে। পার্কের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে, তার আলো এসে পড়ছে বিনিতার চুলের উপরে। বিনিতার গায়ে একটা সাদা রঙের জামা, গলায় বেবি পিঙ্ক কালারের স্কার্ফ ঝোলানো। সাদা রংটা যেন ওর স্নিগ্ধতার দিকে আরো বাড়িয়ে তুলেছে। অর্ণব একটু ম্লান হাসলো, তারপরে বলল, এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? বিনিতাও একটু হাসলো। ও বুঝতে পারছিল অর্ণবকে লক্ষ্য করছে, কিন্তু কেন? আপনার কি মনে হয়? বিনিতা নিজের দিকে তাকিয়ে স্কার্ফের কিনারাটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে জিজ্ঞেস করলো। অর্ণব কিছু বলল না, বেঞ্চের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। ওর চোখে মুখে ফুটে উঠেছে সারাদিনের ক্লান্তি। হয়তো কাকতালীয়ই। কিছুক্ষণ পর বলল অর্ণব, গলার স্বরে যেন একটুখানি দ্বিধার আভাস। কয়েক মুহূর্ত ওরা দুজনেই চুপচাপ বসে লেকের পানির দিকে তাকিয়ে থাকলো। দূরে একটা পানকৌড়ি ডুব দিয়েছে পানিতে। মৃদু বাতাসের ছোঁয়ায় লেকের পানি কেঁপে উঠল। নীরবতা ভেঙে বিনিতা হঠাৎ বলল, কবিতা শুনবেন?
অর্ণব অবাক হলো। ওর চোখে দেখা দিল কৌতূহল। শুনতে পারি? বিনীতা ধীর গলায় আবৃত্তি করতে শুরু করলো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো, পৃথিবীর পাড়ে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? অর্ণব মুগ্ধ হয়েই শুনছিল। আধো আধো আলোতে বিনীতার কণ্ঠ যেমন মায়াময় শোনাচ্ছিল। বিনীতা কবিতা শেষ করলো। শেষের দিকে একটু ধীর হয়ে এলো ওর কণ্ঠ, যেন ও হারিয়ে গেছে কবিতার ভেতরে। কিছুক্ষণ চুপ থাকার পর বিনীতা হাসলো। জীবনানন্দের কবিতায় একটা বিষণ্ণতার ছোঁয়া আছে, কেন যেন এই বিষণ্ণতাটা আমায় খুব টানে। অর্ণব তাকিয়ে রইল ওর দিকে। ওর চোখে তখনও মুগ্ধতার রেশ। বিনীতা এক মুহূর্ত তাকালো অর্ণবের দিকে, তারপর বলল, আপনি কবিতা পড়েন? অর্ণব হেসে বলল, পড়ি না, তবে আপনাকে শুনতে ভালো লাগছিল। বিনীতা হাসলো। কবিতার জগতে কি শুধুই বিষণ্ণতা? অর্ণব জিজ্ঞেস করলো, না, অনেক কিছু আছে, কখনো প্রেম, কখনো বৃষ্টি, কখনো নিঃসঙ্গতা। কবিতা তো আমাদের অনুভূতির গল্প বলে। অর্ণব মাথা নেড়ে বলল, তাহলে কবিতা শুধু শব্দের মালা নয়, অনুভূতি প্রকাশের ভাষা। হ্যাঁ। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজকের এই ছোট্ট আলাপটা ভালো লেগেছে। বিনীতা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ওর চোখের কোণে একটি ছোট মিষ্টি হাসি ফুটে উঠল। কোনো উত্তর না দিয়ে স্কার্ফটা একটু ঠিক করে নিল। তারপর ও কোলের উপরে থাকা বন্ধ বইটা ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে নিতে নিতে বলল, তাহলে আসি, আবার দেখা হবে নিশ্চয়ই। অর্ণব এক মুহূর্ত চুপ করে থেকে বলল, নিশ্চয়ই, ভালো থাকবেন। বিনীতা এবার পেছনে ফিরে তাকিয়ে হালকা হাসলো, তারপর ধীর পায়ে হাঁটতে শুরু করলো। বাতাসে ওর চুল এলোমেলো হয়ে গেছে। অর্ণব বসে রইল কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত লেকের পানিতে মিশে যাচ্ছিল সূর্যাস্তের শেষ আলো। বাসায় ফিরে অর্ণব নিজেকে বেশ অদ্ভুতভাবে আবিষ্কার করলো। সারাদিনের পরিহিত কাপড় এখনো ওর গায়ে। হাতের অ্যাপ্রনটা বিছানায় ছড়ে ফেলে বিছানার পাশে থাকা সোফায় বসে খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিন্তু মনে পড়ে আছে সেই বিকেলে লেকের পাড়ে। কিভাবে যেন ওর মন পুরোপুরি বিনীতায় আটকে যাচ্ছে। সাফিন বাসায় ফিরেছে কি ফেরেনি তাও জানতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। লেকের পাড়ে কাটানো বিকেলের প্রতিটি মুহূর্ত যেন ওর মনে ফিরে আসছে বারবার। বিকেলের স্নিগ্ধ আলো, লেকের শান্ত পানি আর বিনীতার কণ্ঠস্বর। কবিতা আবৃত্তির সময় যখন ওর রেশমের মতো চুলগুলো উড়ে আসছিল অর্ণবের চোখে মুখে, কবিতার মধ্যে ডুবে থাকা বিনীতা খেয়াল করেনি সেই সময় ওর গভীর চোখ দুটো সবকিছু মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে ওর মনে। অর্ণব উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ালো। দেখলো রাতের আলো ঝলমলে ব্যস্ত নগরী। মানুষ চলছে তো চলছেই, কারোর যেন থামবার ফুরসতে নেই। তার মাঝে অর্ণব আটকে আছে শেষ বিকেলে দেখা সেই কাজল কালো চোখ দুটোতে আর ওই মোহবিষ্ট কণ্ঠস্বরে। বিনীতাকে সেদিন প্রথম দেখেছিল অর্ণব। যেদিন দেখেছিল সেদিনও এই এমন একইভাবে বিকেলেই ছিল। সেদিনও কাজলের আঁচড় ছিল ওর চোখ দুটোতে, পরনে ছিল বেগুনি শাড়ি, অবিন্যস্ত চুলগুলো ছিল বেনুনিতে গাঁথা। অর্ণবের চোখ আটকে গিয়েছিল ওর দিকে। সাদামাটা সাজ এক অদ্ভুত সারল্য মাখা ছিল ওর চোখে মুখে। সেদিন ওদের কোনো কথা হয়নি, কিন্তু অর্ণবের মনে হয়েছিল এমন নিরাসক্ত গভীর চোখ ও আগে কখনো দেখেনি। কি আছে এই চোখ দুটোতে? সেদিনই ওর মনে হয়েছিল মেয়েটা যেন অন্যরকম। আজ এতদিন পর আবার সেই বিকেল, সেই চোখ, সব যেন নতুন করে ফিরে এলো। হঠাৎই নিজের ভাবনার মধ্যে খেয়াল হলো ওর, আমাকে মেয়েটার কথা বেশি ভাবছি না? নিজের প্রশ্নে নিজেই থমকে গেল ছেলেটা। একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়লো পুরো মন জুড়ে। এটাই কি প্রথম ভালো লাগার অনুভূতি? আবার দেখা হবে নিশ্চয়ই। আজকের ছোট্ট আলাপটা ভালো লেগেছে। নয়তো এতদিন ধরে চেনা শহরের রাত আজ হঠাৎ করে এত অচেনা লাগছে কেন? অর্ণব ফিরে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। বিনীতার হাসিটা আবার চোখের সামনে ভেসে উঠেছে। শেষ বিকেলের মায়াময় আলোতে মোড়ানো সেই হাসিটা অর্ণবের ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো বোধ হয়। তবে সেই অনুভূতিটা ও পুরোপুরি ধরতে পারল না, বা হয়তো ধরতে চাইল না। অর্ণব কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। চোখ বন্ধ করে শুয়ে থাকলেই এক এক করে অনেক কিছু মনে এলো। একের পর এক চিন্তা, স্মৃতি
অনুভূতি মিশে গেল অর্ণবের মনে এলো হঠাৎই। বিনিতা হলে ফিরে চুপচাপ ব্যাগটা টেবিলের একপাশে রেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। রিমি আপু গতকাল ফিরেছে, এখন রুমে নেই। টিমটিমের বাতাসে বারান্দার সামনের গাছটা পাতাগুলো নড়ছে। বাইরে রাতের শহর একদম নির্লিপ্ত। গাড়ির হেডলাইন, দূরের বিল্ডিংয়ের আলো, সবকিছুই যেন খুব চেনা। আকাশের ফিকে চাঁদ উঠেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। লেগের বাড়ির মুহূর্তগুলো ভেসে উঠল ওর মনে। অর্ণবের কথা আর ওর চোখের গাঢ় বাদামি মনি জোড়া। অর্ণবের কথা বলার ধরনটা খুবই সাধারণ, কিন্তু ঠিক কোথায় যেন একটা মৃদু স্পর্শ রয়েই যায়। নিজের ভেতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি টের পাচ্ছে বিনিতা। সেটাকে ঠিক ধরতে পারছে না, শুধু মনে হচ্ছে আজকের বিকেলটা অন্যরকম ছিল। অন্য মানুষটা বেশ আন্তরিক। আজকাল কে এত মন দিয়ে কারো কথা শোনে? নিজমনি বলল। কবিতা আবৃত্তি করার সময় ও অর্ণবের চোখে যে নিবিড় মনোযোগ দেখেছে সেটা এখনো চোখের সামনেই ভাসছে। বিশেষ করে অর্ণব যখন বলেছিল, আজকের ছোট্ট আলোটা ভালো লেগেছে। নিজের ভাবনা বুঝতে পেরে ও যেন একটু থমকে গেল। এসব কি ভাবছো? একটা গভীর ভাবনার ভাঁজ পড়ল কপালে। আমি কি একটু বেশিই ভাবছি না? তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো, যেন নিজেকে বাস্তবতায় ফিরিয়ে আনছে। না, এত বেশি ভাবা ঠিক না। কিন্তু কিছু ভাবনা কি এত সহজেই দূরে রাখা যায়? হেমন্তের পর শীত ঋতু পড়েছে, বসন্তকাল আসি আসি করছে। বটতলায় বসে গিটারে টুংটাং শব্দ করছে রাহাত। একটা সুর তোলার চেষ্টা করছে কিছুক্ষণ থেকে। রূপন্তী মুখ বাঁকিয়ে বলল, রাহাত কি করছিস? মনে হচ্ছে গিটার না পেঁপে কাটছিস। রাহাত চোখ ছোট ছোট করে তাকালো রূপন্তীর দিকে। চুপ করে থাক, বেশি কথা বলিস না। সুরটা একবার ঠিক মতো তুলতে দেয়, তারপর তোদের সমালোচনার জবাব দিচ্ছি। তুহিন বিরস মুখে বলল, এই তোরা ঝামেলা পরে কর, আগে সুরটা তুল দেখি। রাহাত গম্ভীর মুখে আবার গিটারে আঙ্গুল রাখলো। কয়েকবার টুংটাং শব্দ তোলার পরে অবশেষে সুরটা মিলেছে। রাহাত মাথা ঝাঁকিয়ে বলল, হয়েছে দেখলি, এখন রেডি হ, বটতলা আজকে কনসার্ট হবে। বিনিতা হেসে বলল, এবার তাহলে গান ধর, দেখি কনসার্ট কেমন জমে। রূপন্তী গলা খাকারি দিয়ে বলল, সবাই চুপ, আমি শুরু করি। রাহাত সুর তোলার সঙ্গে সঙ্গেই রূপন্তী গাইতে শুরু করলো। এমন যদি হয়তো আমার পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তুহিন ছন্দে তাল দিতে দিতে বলে উঠল, কিন্তু পাখি হয়ে উড়তে গিয়ে যদি গাছের ডালে আটকে যাস, তখন কিন্তু আর আমাদের ডাকিস না ভাই। ওর কথায় সবাই একসাথে হেসে উঠল। হাসির মাঝে মিথিলা ফোরন কাটলো, তোমাকে ডাকবে কোন দুঃখে? আমাদের শাপিন ভাই আছে না, সে ঠিক আসবে পিয়ুষীকে বাঁচাতে, তাই না রে রূপন্তী? বিনিতা মজা করে বলল, সে তো ওয়ার্ডে দৌড়াদৌড়ি করেই সময় পায় না, বটতলায় আসবে কখন? আমাদের রূপর জন্য ঠিকই সময় হবে। রূপন্তী চোখ কুচকে সবার দিকে তাকালো। এই তোরা কি শুরু করলি? রাহাত হাসতে হাসতে বলল, কেন মিথ্যা বললাম নাকি? দরকার হলে সাবিন ভাই বট গাছ বেয়ে উঠে তোকে ডাল থেকে নামিয়ে আনবে, তুই গাইতে থাক। আবার সবাই হেসে উঠতেই রূপন্তীর ভ্রু তুলে গম্ভীর ভঙ্গিতে তাকালো। রাহাতকে খোঁচা দিয়ে বলল, দেখছিস, হাসতে হাসতে আমার গিটার সুর ভুলে যাস না যেন। রাহাত গিটারে টুংটাং শব্দ তুলে বলল, আমার গিটার বাজানো যেমন নিখুঁত, তেমনি সাবিন ভাইয়ের উদ্ধার মিশনও পারফেক্ট হবে, চিন্তা করিস না। মিথিলা হাসতে হাসতে বলল, রূপন্তী, যদি কখনো সত্যি বটগাছের ডালে আটকে যাস তাহলে শাপিন ভাইকে কল দিস, তবে ডালে আটকানোর আগে দেখে নিস উনি ডিউটিতে আছে কিনা। বিনিতা হাসতে হাসতে বলল, ডিউটিতে থাকলে রূপন্তী অপেক্ষা করবে, ডালেই বসে থাকবে যতক্ষণ না শাফিন ভাই আসে। তুহিন বলল, তুই বট গাছের ডালে ঝুলে আছিস আর সাফিন ভাই ডিউটি শেষে এসে তোকে উদ্ধার করেছে। হাউ রোমান্টিক ভাই। বিনিতা হাসতে হাসতে বলল, ভাই থাম, আর হাসতে পারছি না। রূপন্তী চোখ ঘুরিয়ে ঠোঁট উল্টে বলল, ওদের সাথে তুই এমন করছিস বিনিতা? আচ্ছা বাবা, আর করছি না। রাহাত এবার গানটা শেষ কর।
রাত আবার গিটারের সুর তুলেছে। দেখিস এই আড্ডা থেকে একদিন আমরা নিজেরাই গান রেকর্ড করে বিখ্যাত হয়ে যাব। তাহলে আগে নাম ঠিক হবে। আমাদের ব্যান্ডের নাম কি হবে? মিথিলা মজা করে বলল, বটতলা ব্যান্ড। শুরুটা এখান থেকেই তো। বিনিতা হেসে বলল। তুহিন ততক্ষণে মাটিতে পা ঠেকিয়ে তাল দিতে শুরু করেছে। সবাই সুরের সঙ্গে গলা মিলালো। গিটার বেজে উঠেছে, গাছের নতুন পাতা দুলছে বসন্তের হালকা বাতাসে। বন্ধুত্বের ছোট্ট মুহূর্তগুলো যেন গিটারের সুরের মতোই, যার রেশ থেকে যায় দীর্ঘ সময় ধরে। সকাল 8:25, ক্লাস চলছে। মিথিলা, তুহিন, রাহাত কেউই আজকে আসেনি। ক্লাসের টিচার লেকচার দিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে বিনিতার মন নেই। কখনো খাতায় হিজিবিজি আঁকছে, আবার কখনো জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে। নিজের ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ করে টিচারের একটু জোরে কথা বলে ওঠায় চমকে ওঠে। কখনো রুবন্দি খেয়াল করলো, তবে কিছু বলল না। ক্লাস শেষে টিচার বেরিয়ে যেতেই চেপে ধরল বিনিতাকে। কি রে, ক্লাসের মধ্যে কোথায় হারিয়ে গিয়েছিলিস? কোথায় আবার হারাবো? বিনিতা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল। রূপন্দি চোখ ছোট করে তাকালো। ঢং করিস না তো, ঢং করিস না, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অন্যমনস্ক। কি হয়েছিস বলতো? কিছু না, চল ক্যান্টিনে বসি। রূপন্দি হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে বলল, কেন? ক্যান্টিনে মানুষ কেন যায়? খাবো, চল। রূপন্দি এক প্রকার টেনেই ক্যান্টিনে নিয়ে গেল বিনিতাকে। 2 সমোসা আর 2 কাপ কফি অর্ডার করে ফাঁকা একটা টেবিলে বসলো ওরা। এবার বল কি হয়েছে, একদম ভনিতা করার চেষ্টা করবি না। রূপন্দি শাসানোর ভঙ্গিতেই বলল। হতাশার শ্বাস ফেলল বিনিতা। রূপন্দি না শুনে কিছুতেই ছাড়বে না। অগত্যা বিনিতাকে বলতেই হলো সেদিনে আসমা আন্টির বাড়িতে যাওয়ার থেকে হলে ফেরার দিনের ঘটনা। বিনিতারা সেদিন আসমা আন্টির বাসা থেকে ফেরার পরেই বিনিতা যেদিন হলে ফিরবে, রানুমা বেগম বিনিতার কাছে এসেছিলেন। বিনু, তোমার আসমা আন্টি ওর ছেলে ফাহাদের জন্য তোমাকে পছন্দ করেছে। আসমা আমার ছোটবেলার বান্ধবী, ওকে খুব ভালো করে চিনি আমি। আর আসমার হাজবেন্ড আশরাফ ভাই দুজনেই খুব ভালো মানুষ। আর ফাহাদকে তো ছোটবেলা থেকেই চিনি, খুবই ভালো ছেলে। এবার ঢাকা মেডিকেল ইন্টার্ন করেছে। সামনে ওর ইন্টার্নশিপ শেষ, চাকরিতে জয়েন করার পরে আসমা ভাবছে ছেলেকে বিয়ে করাবে, তাই ফাহাদের জন্য পছন্দ করেছে তোমাকে। মা, আমি এখনই এগুলো নিয়ে ভাবতে চাইছি না। অবাক হয়ে তাকালো বিনিতা। এখনই কোথায়, ফাহাদের ইন্টার্নশিপ শেষ হোক, হাতে তো সময় আছে। এ কথা বলেই রাহনুমা বেগম বেরিয়ে গিয়েছেন বিনিতার ঘর থেকে। মা চলে গেলে ঘরের দরজাটা লাগিয়ে বিনিতা এসে দাঁড়িয়েছে ওর ঘরের সাথে লাগানো ছোট্ট বারান্দায়। বারান্দাটা ওর স্বস্তির জায়গা। বিভিন্ন রকমের পাতাবাহার আর ফুলের গাছ দিয়ে সাজানো ওর বারান্দাটা। গাছগুলোর কলেজে যাওয়া আসার টাকা বাঁচিয়ে জমানো টাকা দিয়েই কেনা। কলেজে পড়ার সময় পর্যন্ত বিনিতা যখন বাসায় ছিল, মন খারাপ হোক কিংবা আনন্দ, বিনিতা চলে আসতো তার বারান্দায়। এখান থেকে এক টুকরো আকাশ দেখা যায়। রাতের বেলা ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটার মাথার উপরে দেখা যায় শুকতারা। হলে থাকলে বিনিতা বেশিরভাগ সময়ই মিস করে এই বারান্দাটা। সেদিন বিকেলেই বিনিতার হলে ফেরার কথা। যাবার আগে বিনিতা যখন রেডি হচ্ছে, রানুমা বেগম ফাহাদের নাম্বারটা ধরিয়ে দিয়েছিলেন হাতে। বলেছিলেন